আমরা যে কেপি কনস্টেবল মেইন পরীক্ষার জন্য জিকের একটা প্র্যাকটিস সিরিজ চালু করেছিলাম। আজকে তার ৩ নম্বর ক্লাস। আমি কিন্তু অলরেডি তোমাদের ২ টো ক্লাস দিয়ে দিয়েছি। সেই ২ টো ক্লাস দেখে আসো, তাহলে বুঝতে পারবে ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ। পরিষ্কার? তো আমরা এই ক্লাসের মাধ্যমে তোমাদের আপকামিং কেপি কনস্টেবল মেইনের যে জিকে আসে, সেই জিকে পোরশনটার জন্য প্র্যাকটিস ক্লাস করাচ্ছি। এই ক্লাসের মাধ্যমে তোমাদের ২০ টা প্রশ্ন নিয়ে আসছি, ২০ টা প্রশ্ন উত্তর আলোচনা করছি এবং তার সাথে বিভিন্ন এক্সট্রা তথ্য দিচ্ছি। প্রত্যেকটা প্রশ্নের সাথে ৩ টে ৪ টে করে এক্সট্রা তথ্য দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের একটা ওভারঅল একটা রিভিশন এবং একটা প্র্যাকটিস বা অনেকে হয়তো অনেক তথ্য জানো না, সেগুলো কিন্তু তোমাদের একেবারে জানা হয়ে যাচ্ছে। পরিষ্কার? তোমরা যারা কেপি কনস্টেবল মেইনের পরীক্ষার্থীরা আছো, অবশ্যই ক্লাসটা সম্পূর্ণ করো। আর ২০ টা প্রশ্নের মধ্যে তোমরা একদম শেষে বলবে যে তোমরা ২০ র মধ্যে কত পেয়েছো। আর আমি ২০ টা প্রশ্ন ধরো একটা প্রশ্ন বলবো, ৪ টে অপশন বলবো, সঠিক উত্তরটা আমি বলে দেবো। তোমরা যারা সঠিক উত্তরটা জানবে, ক্লাসটা পজ করবে, পজ করে খাতায় উত্তরটা লিখে নেবে এবং শেষে গিয়ে মিলিয়ে নেবে। আর আমি কিন্তু তার সাথে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তরের সাথে কিন্তু এক্সট্রা তথ্য দেবো। এক্সট্রা তথ্য দিলে তোমাদের কিন্তু একটা ওভারঅল রিভিশন হয়ে যাবে। আর কেপি কনস্টেবল মেইনের জন্য আমি আলাদাভাবে দেখছি তোমাদের জন্য যে চ্যাপ্টারগুলো থেকে বেশি, বেশি করে প্রশ্ন দেওয়া হয়, সেগুলোর জন্য আলাদা করে আমি ক্লাস করিয়ে দেবো। পরিষ্কার? আর তোমরা তো অবশ্যই ২০২৬ সালেরও যে কেপি, ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষা হবে, তার জন্য আশা করছি তোমরা প্রিপারেশন নিচ্ছ। তার জন্য কিন্তু আমি একটা ফাউন্ডেশন ব্যাচ অবশ্যই ইউটিউবে নিয়ে আসবো সম্পূর্ণ ফ্রিতে। তো অবশ্যই কিন্তু দেখতে থাকো। পরিষ্কার? তো শুরু করছি আজকের ক্লাস। তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসো। এই প্র্যাকটিস ক্লাসগুলো তোমরা যদি প্রতিনিয়ত করো, আমি যখন ক্লাসগুলো দেবো, তোমরা যদি করো, তোমাদের কিন্তু একটা প্র্যাকটিস, রিভিশন প্লাস অনেক কিছু তোমরা কিন্তু জানতে পারবে। সেক্ষেত্রে ক্লাসগুলো কিন্তু পরীক্ষার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, শুরু করছি। ১ম প্রশ্ন কি বলছে? ১ নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর দেখতে পাওয়া যায়? মানে কোন স্তরে ওজোন স্তর রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে? অপশন দেখো, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। বলো কোন স্তরে রয়েছে? ক্লাসটা পজ করে উত্তরটা লিখো তোমরা। তারপরে আমি বলে দিচ্ছি। তো এখানে উত্তর কি হবে? বলছি যে ওজোন স্তর কোথায় দেখতে পাওয়া যায়? ওজোন স্তরের যদি কথা বলে, তাহলে কিন্তু এটা অপশন নাম্বার বি, স্ট্র্যাটোস্ফিয়ার হবে। ঠিক আছে? এবার আমরা দেখো এক্সট্রা তথ্য দেখে নিই। দেখো, তোমাদের বলে দিলাম যে স্ট্র্যাটোস্ফিয়ার উত্তর। দেখো এক্সট্রা তথ্য ১ নম্বর কি বলছে? এই স্তরটি সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয়। আমাদের অতিবেগুনি রশ্মি থেকে এটা কিন্তু আমাদের রক্ষা করে। তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটি শান্ত হয়, এখানে জেট বিমান চলাচল করে। অর্থাৎ আমরা দেখি বায়ুমণ্ডলের স্তর দেখি। প্রথমে আছে ট্রোপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার। এই যে ট্রোপোস্ফিয়ার যেই জায়গাটা আছে, এখানে কিন্তু আমাদের আবহাওয়া গঠিত যে সমস্ত জিনিসগুলো হয়, যেমন বৃষ্টিপাত, তারপরে ঝড়-ঝঞ্ঝা, সেগুলো কিন্তু ট্রোপোস্ফিয়ারে হয়। এটাকে এর জন্য ক্ষুদ্রমণ্ডল বলা হয়। আর স্ট্র্যাটোস্ফিয়ারের যে স্তরটা আছে, সেখানে কিন্তু কোনো রকমের কিছু হয় না। মানে ওখানে কোনো কিছু হয় না, শান্ত মণ্ডল। এর জন্য কিন্তু ওখান থেকে জেট বিমান চলাচল করে। এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে? তারপরে দেখো, ক্লোরোফ্লোরোকার্বন গ্যাস এই ওজোন স্তর ক্ষতি করে। মানে এই যে আমাদের ওজোন স্তরটা রয়েছে, এটা কিন্তু ধীরে, ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। এর ভয়ের প্রধান একটা কারণ কি? সেটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি। ঠিক আছে? এটাও কিন্তু মনে রাখবে। চলে এসছি পরবর্তী প্রশ্ন। দেখো, কত সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশনস দেখো, ১৯১৩, ১৯১৪, ১৯১৫, ১৯১৬। বলো সঠিক উত্তর কি হবে? তো এটা যদি সঠিক উত্তর বলি আমি, যে গান্ধীজি দক্ষিণ আফ্রিকাটায় কবে ফেরে? উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি, ১৯১৫ সালে কিন্তু তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন। ঠিক আছে? এবার আমরা এক্সট্রা তথ্য দেখি। দেখো, উত্তর বলে দিলাম। ১ নম্বর, তিনি ৯ জানুয়ারি ১৯১৫ সালে মুম্বাই বন্দরে এসে নামেন। মানে ভারতে ফেরেন ৯ জানুয়ারিতে। এবং এই দিনটা যে ৯ জানুয়ারি, সেটাকে কিন্তু আমরা প্রবাসী ভারতীয় দিবস বলে পালিত করি। তোমরা দেখবে প্রত্যেক ৯ জানুয়ারি কিন্তু আমরা প্রবাসী ভারতীয় দিবস পালন করি। এটা কিসের জন্য? গান্ধীজি কিন্তু সেদিনই বিদেশ থেকে, মানে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরেছিলেন। ঠিক আছে? এবং তার রাজনৈতিক গুরুর নাম কি ছিল? গোপালকৃষ্ণ গোখলে। এটা কিন্তু মনে রাখবে। এবং তিনি ভারতে ফেরার পর ১ম এ কিছু করেননি। ১ম এ ১ বছর তিনি পুরো ভারত ভ্রমণ করে দেখেন কোথায় কি হচ্ছে। তারপরে কিন্তু তিনি ১৯১৭ সালে তিনি ১ম না রাজনৈতিক মানে নামে আরকি তিনি ১৯১৭ সালে চম্পারণ সত্যাগ্রহ করেন। তারপর ১৯১৮ সালে তোমাদের আহমেদাবাদ মিল স্ট্রাইক, হাঙ্গার স্ট্রাইক করেন ওখানে। তারপরে ১৯১৮ সালে আবারই তিনি কিন্তু খেদা সত্যাগ্রহ করেন। এগুলো কিন্তু পরপর তিনি করেন। তো এগুলো কিন্তু মনে রাখবে। এগুলো আমি পরবর্তীতে তোমাদের প্রশ্ন আসছে, সেগুলো কিন্তু একবারে আমি তোমাদের রিভিশন করিয়ে দেবো। পরিষ্কার? দেখো পরবর্তী প্রশ্ন, কানাডা কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশনস দেখো, ফুটবল, হকি, গলফ, ক্রিকেট। বলো উত্তর কি হবে? দেখো এই ক্লাসগুলো তোমাদের রিভিশনের জন্য। দেখো তোমরা কেপি
মেইনস যারা দেবে কনস্টেবল মেইন, তোমরা তো অবশ্যই প্রিলি পাস করেছো। প্রিলি পাস করার পর তোমরা তো পরীক্ষা দেবে। সেক্ষেত্রে আমি আশা করছি তোমাদের কিন্তু প্রত্যেকের জিকে, দেখো জিকে সিলেবাস তো অনেক বড়। সেক্ষেত্রে 100% কখনোই শেষ করা সম্ভব নয় বা শেষ করা হয় না। কেউ বলতে পারবে না যে আমার জিকে একদম 100% কমপ্লিট, সব পারবো। সেটা কিন্তু হয় না। তাও তোমাদের জিকে কিন্তু ওভারঅল আমি আশা করে চলছি তোমাদের কিন্তু অনেকটাই জিকে পড়া রয়েছে। সেক্ষেত্রে আমি কিন্তু সেভাবেই তোমাদের রিভিশন করিয়ে দিচ্ছি। যেগুলো অনেক কিছু তোমরা হয়তো জানো না, সেগুলো কিন্তু এখান থেকে জানতে পারবে। তো এই ক্লাসগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন ক্লাস কিন্তু অন্য কোথাও পাবে না। পরিষ্কার? দেখো, কানাডা কাপ যদি বলে তাহলে উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি, গল্ফ। ওকে? দেখো কানাডা কাপ, দেখো গল্ফ এটি একটি আন্তর্জাতিক গল্ফ প্রতিযোগিতা। 1953 সালে প্রথম এই টুর্নামেন্ট শুরু হয় এবং 1967 সালে এই টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ নামে পরিচিত। এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ। এত তোমাদের এই দুটো তো, প্রথম দুটো তো নাও দিতে পারে, কিন্তু পরেরটা কিন্তু তোমাদের 3 নম্বরটা কিন্তু গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন দেখো, সুভাষচন্দ্র বসু, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল। বলো, স্বরাজ আমার জন্মগত অধিকার। যদি এটার উত্তর বলি যে স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি, এটা উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, বাল গঙ্গাধর তিলক। ক্লিয়ার? দেখো আমরা একটুখানি দেখিনি এক্সট্রা তথ্য। বাল গঙ্গাধর তিলককে কিন্তু লোকমান্য উপাধিতে ভূষিত করা হয়েছিল। মানে লোক যদি বলে লোকমান্যকে, তাহলে কিন্তু বাল গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল। ঠিক আছে? তিনি মহারাষ্ট্রের শিবাজী এবং গণপতি উৎসবের সূচনা করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ এবং তার দুটি বই আছে, একটা কেশরী, একটা মারাঠি। এই যে কেশরীটা মনে রাখবে, এটা কিন্তু মারাঠি ভাষায় লেখা, এবং মারাঠিটা সেটা কিন্তু তোমাদের ইংলিশে লেখা। এগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। পরিষ্কার? আর যদি বলে লোকহিতবাদীকে, লোক লোকহিতবাদী কাকে বলা হয় সেটা তোমরা নিচে কমেন্ট করো। ঠিক আছে? লোকমান্য বাল গঙ্গাধর তিলক লোকহিতবাদীকে তোমরা নিচে কমেন্ট করে জানাও। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, ইলেকট্রন কে আবিষ্কার করেন? অপশন দেখো, জে জে থমসন, রাদারফোর্ড, জেমস চ্যাডউইক, জন ডাল্টন। বলো, ইলেকট্রন কে আবিষ্কার করে? উত্তর বলো। এটার উত্তর হবে কি অপশন নাম্বার এ, জে জে থমসন। ঠিক আছে? দেখে নিই আমরা এক্সট্রা তথ্য। দেখো 1897 সালে ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে এটি আবিষ্কৃত হয়। ইলেকট্রন হলো একটি ধনাত্মক, ঋণাত্মক আধানযুক্ত পরমাণু কণা, এবং পরমাণুর সবচেয়ে হালকা কণা হিসেবে ইলেকট্রন বিবেচিত হয়। ঠিক আছে? এটা কিন্তু একটু মনে রাখবে। তারপরে দেখি, ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটু তোমাদের বলে দিই। দেখো আমাদের যে, আমি যে পলিটি ক্লাসগুলো করিয়েছি তোমরা আগে দেখতে পারো, আমি বিশেষ করে WBSSC গ্রুপ সি, গ্রুপ ডির জন্য করেছি। তবে সেগুলো কিন্তু বিভিন্ন সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো তারই একটা সম্পূর্ণ নোটস, তারই একটা ডিজিটাল নোটস। দেখো এই যে নোটসটা আমি তৈরি করেছি, দেখো এই নোটসটা, এখানে কিন্তু তোমাদের WBP, KP, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আদার যে সমস্ত আমাদের গভর্নমেন্ট এক্সামসগুলো রয়েছে পশ্চিমবঙ্গের, সেগুলোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি রয়েছে, এখানে দেখো 20টা অধ্যায় থেকে, 20টারও বেশি অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন উত্তর রয়েছে, এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তরের সাথে 4টে থেকে 5টা করে এক্সট্রা তথ্য রয়েছে। তো তোমরা যদি এই পিডিএফটা নাও, তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন উত্তর যেমন প্র্যাকটিস হবে, অনেক কিছু জানতেও পারবে, প্লাস নোটস আকারে রয়েছে, তোমাদের কিন্তু একটা অর্গানাইজড আকারে রয়েছে প্রত্যেক অধ্যায় ভিত্তিক। সেক্ষেত্রে কিন্তু তোমাদের সুবিধা হয় পড়তেও, একদম সিম্পল ওয়েতে। আর একদম যে তোমরা যাতে প্রিন্ট করতে পারো সেভাবে কিন্তু রয়েছে। একদম অনেক ছবি ভরিয়ে দিয়ে বা কালার দিয়ে একদম ঘিজিমিজি করে সেমন কিছু দেওয়া হয়নি। তেমন করলে কিন্তু প্রিন্ট করতে বেশি টাকা লাগে। একদম সিম্পল করে দেওয়া হয়েছে যাতে প্রিন্ট করা যায়, টাকা কম লাগে। আর এটার এখানে দেখো প্রায় 400টা প্লাস প্রশ্ন উত্তর রয়েছে, 2000 প্লাস কিন্তু তথ্য রয়েছে, অর্থাৎ প্রচুর কিন্তু তথ্য পেয়ে যাবে। আর এগুলো কিন্তু একদম এক্সাম ওরিয়েন্টেড, একদম আলতু-ফালতু বা রিপিটেটেড কোশ্চেন কিন্তু দেওয়া নেই। যে কোশ্চেনগুলো পরীক্ষায় এসছে বিগত বছরে, বা যেগুলো আসার সম্ভাবনা খুব বেশি, বা যেগুলোর গুরুত্ব সবথেকে বেশি, সেগুলো কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। তোমরা এগুলোকে যদি প্রিফার নিতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করো। তোমরা দাম দেখতেই পাচ্ছ, 69 রুপিস, একদম কম। এর থেকে আর কি কম, প্রচুর কম দাম। ঠিক আছে? একেকজনের কিন্তু পিডিএফ তোমরা দেখতেই পাবে, অনেকে 300-400 টাকায় দেয়। তো আমাদের এখানে একদম কম দাম, তোমরা কিন্তু অবশ্যই এটা কালেক্ট করে নিতে পারো। আর স্ট্যাটিক জিকে, তারপরে আ ইতিহাস, সমস্তটা কিন্তু পিডিএফ তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু হলে আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে? তো একবার দেখিয়ে দিই তোমাদের। দেখো এই যে এভাবে কিন্তু দেখো, গণপরিষদ ও সংবিধান রচনা যে অধ্যায়টা, এখান থেকে দেখো প্রশ্ন দেওয়া হলো, তারপর নিচে দেখো তথ্য। তো এইভাবেই কিন্তু তোমাদের সম্পূর্ণটা হবে। আর তোমরা কিন্তু এর সাথে 10টা পলিটির ফ্রি মক টেস্টও পেয়ে যাবে। ঠিক আছে? তো এগুলো কিন্তু অবশ্যই তোমরা যারা নিতে চাও, তারা কিন্তু অবশ্যই এই উপরের নাম্বারটাতে কন্ট্যাক্ট করো। চলে আসছি পরবর্তী প্রশ্নে। ঠিক আছে। দেখো, দিল্লির কোন সুলতান ইকতা প্রথা চালু করেছিলেন? অপশন দেখো, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খিলজি। উত্তর বলো কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি,
ইলতুৎমিশ। ঠিক আছে, দেখে নাও, এক্সট্রা তথ্য দেখে নিই। ইলতুৎমিশ এই প্রথার মাধ্যমে সামরিক কর্মকর্তাদের বেতনের বদলে জমি দেওয়া হতো। ইলতুৎমিশ দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। যখন কুতুবুদ্দিন আইবক প্রথমে দিল্লি সুলতানের যে দাস বংশ তার প্রতিষ্ঠা করে, তারপরে কিন্তু কুতুবুদ্দিন আইবক যখন মারা যায়, কুতুবুদ্দিন আইবক মনে রাখবে তিনি কিন্তু যে পোলো বা চৌখান সেটা খেলতে গিয়ে কিন্তু মারা যায়। তারপরে কিন্তু ইলতুৎমিশ সিংহাসনে বসে। ঠিক আছে, এবং ইলতুৎমিশ দুটো মুদ্রা বের করেছিল, একটা হচ্ছে টঙ্কা, একটা হচ্ছে টঙ্কা, আর একটা হচ্ছে জিতল। এটা টঙ্কা, এটা হচ্ছে টাকা, টঙ্কা হবে। ঠিক আছে, রূপোরটা হচ্ছে টঙ্কা আর তামারটা হচ্ছে জিতল, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, তারপর দেখো আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি, অর্থাৎ আয়তনের বিচারে সবচেয়ে ছোট রাজ্য ভারতের কোনটা বলো? সিকিম, ত্রিপুরা, গোয়া, মণিপুর। বলো উত্তর কি হবে? এটা যদি উত্তর বলি সবচেয়ে ছোট, তাহলে কিন্তু অপশন সি গোয়া। পরিষ্কার। দেখো গোয়ার রাজধানী কি? গোয়ার রাজধানী হচ্ছে পানাজি। 1961 সালে ভারত সরকার গোয়াকে পর্তুগিজদের থেকে মুক্ত করে, মানে পর্তুগিজরা ছিল 1961 সালের আগে পর্যন্ত। তারপরে কিন্তু সেখানে ভারত সরকার পর্তুগিজদের তাড়ায়। জনসংখ্যার বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য যদি বলি সেটা হচ্ছে সিকিম। সবচেয়ে বেশি জনসংখ্যা কোন রাজ্যে সেটা তোমরা কমেন্ট করো। তারপর দেখি পরবর্তী প্রশ্ন কি বলছে। গয়টার রোগ শরীরের কোন গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধির কারণে হয়? অপশন দেখো, পিটিউটারি, থাইরয়েড, অগ্নাশয়, অ্যাড্রিনাল। বলো এটার উত্তর যদি কথা বলি, এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, থাইরয়েড। ওকে, দেখো খাদ্যে আয়োডিনের অভাব ঘটলে থাইরয়েড গ্রন্থি ফুলে গিয়ে গয়টার বা গলগণ্ড রোগ হয়। দেখো আয়োডিনের অভাবে কিন্তু তোমাদের থাইরয়েড রোগ হয়, গয়টার হয়। থাইরয়েড গ্রন্থি আমাদের গলার সামনে অবস্থিত। তোমরা জানো যে আমাদের ধরো এটা আমাদের মাথা, এটা এখানে আমাদের এই যে জায়গাটা আছে এখানে কিন্তু থাইরয়েড গ্রন্থি রয়েছে। আয়োডিনযুক্ত লবণ খেলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব হয়, এগুলো কিন্তু একটু মনে রাখবে। তারপর দেখি পরবর্তী প্রশ্ন, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার, হাইড্রোমিটার, স্পিগমোম্যানোমিটার, থার্মোমিটার। বলো কি হবে? এটার উত্তর কি হবে? রক্তের চাপ মাপা যন্ত্রের নাম হচ্ছে কিন্তু স্পিগমোম্যানোমিটার। ঠিক আছে, দেখিনি আমরা। দেখো পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? 80, এখানে 80টা কিন্তু নিচে, উপর 120 মিনি পারদ। ঠিক আছে, এটা কিন্তু এভাবে মনে রাখবে। ঠিক আছে, কারণ এটা তো এইভাবে সোজা সম্ভব না, এটা কিন্তু এভাবে মনে রাখবে। রক্তের চাপ মাপার সময় ধমনির ওপর চাপের পরিমাপ দেখা হয়, এগুলো কিন্তু জাস্ট শুধু দাঁড়ানোর জন্য, এগুলো পরীক্ষায় দেয় না। ঠিক আছে, স্টিফেন হেলস প্রথম প্রাণীর রক্তচাপ মেপেছিলেন, এটা কিন্তু দেয়। স্টিফেন হেলস প্রথম কোন প্রাণীর যদি বলে সেটা হচ্ছে ঘোড়া, এটা কিন্তু দেয়। দ্বিতীয় নম্বরটা কিন্তু জাস্ট জানার জন্য। নেক্সট 10 নম্বর, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে? বলো কি হবে? সুচেতা কৃপলানি, সরোজিনী নাইডু, বিজয়লক্ষ্মী পণ্ডিত, পদ্মজা নাইডু। বলো কি হবে? যদি ভারতের প্রথম রাজ্যপাল, তাহলে কি হবে? তাহলে উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, সরোজিনী নাইডু। আর সুচেতা কৃপলানি হচ্ছে ভারতের প্রথম মহিলা, এই কি বলছি এটা, হ্যাঁ, যদি সুচিত্রা কৃপলানি বলে তাহলে কিন্তু তিনি হবে যখন আমাদের কংগ্রেস যখন ভারত স্বাধীন হয়, তখন কিন্তু কংগ্রেস যদি বলে কংগ্রেসের অধিবেশনের সভাপতি কে ছিল, মানে কংগ্রেসের সভাপতি কে ছিল যখন ভারত স্বাধীন হয়, তখন কিন্তু তিনি সুচিত্রা কৃপলানি কিন্তু কংগ্রেসের সভাপতি ছিলেন ভারত স্বাধীন হওয়ার সময়, এটা কিন্তু মনে রাখবে। দেখো এক সেকেন্ড, আমি একটুখানি এটা করে দিই। হ্যাঁ ঠিক আছে, দেখো তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন, এটা মনে রাখবে। এবং সরোজিনী নাইডু ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত। এবং 1925 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা হিসাবে সভাপতি হন। আর যদি বলে প্রথম মহিলা সভাপতি কে ছিলেন কংগ্রেস, তাহলে হবে কিন্তু অ্যানি বেসান্থ, এটা মনে রাখবে। অ্যানি বেসান্থ হচ্ছে প্রথম মহিলা, আর প্রথম ভারতীয় মহিলা হচ্ছে সরোজিনী নাইডু, এটা কিন্তু মনে রাখবে। পরিষ্কার। আর ভারত স্বাধীন হওয়ার সময় কংগ্রেস সভাপতি কে ছিল? উত্তর হবে সুচেতা কৃপলানি, এটা মনে রাখবে। ঠিক আছে, তারপরে দেখি পরবর্তী প্রশ্ন কি বলছে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? উত্তর বলো NH2, NH6, NH44, NH33, 34। বলো এটার উত্তর হবে কি? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি, NH44। পরবর্তী দেখো আমরা একটুখানি অপশন দেখে নিই, এক্সট্রা তথ্য। এটি শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। এই সড়কের আগের নাম কি ছিল? NH7। এটি ভারতের উত্তর থেকে দক্ষিণকে সংযুক্তকারী প্রধান রাজপথ। মানে ভারতের ধরো ম্যাপ, এটা আমি নর্মাল এঁকেছি। তো এখান থেকে শ্রীনগর থেকে এই কন্যাকুমারী পর্যন্ত পুরোটাই বিস্তৃত, মানে উপর থেকে নিচ পর্যন্ত। তারপর দেখি পরবর্তী প্রশ্ন, বাতাসে শব্দের গতিবেগ কত? বলো উত্তর কি হবে? অপশনগুলো দেখো, 332 মিটার পার সেকেন্ড, 150 পার সেকেন্ড, এটা আছে 3 × 10⁸, এটা কিন্তু এরম আছে। ঠিক আছে, না না 8 না, এটা অপশনটা ঠিকঠাক লেখা হয়নি। 1200, এটা উত্তর বলে দিচ্ছি আমি। দেখো উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ, 332 মিটার পার সেকেন্ড।
দেখো উত্তর আবার এসো তথ্য দেখি 0°C তাপমাত্রায় বাতাসের শব্দের গতিবেগ 332 মিটার পার সেকেন্ড। তাপমাত্রা বৃদ্ধি পেলে শব্দের গতিবেগও বৃদ্ধি পায়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে শব্দ শূন্য মাধ্যমে চলাচল করতে পারে না, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু ভালো করে দেখবে। পরবর্তী প্রশ্ন দেখি, প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন রাজ্যে চালু হয় বলো? অপশন দেখো, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র। বলো কোথায় প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়? এটার উত্তরের কথা বলি, এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি, রাজস্থান। ওকে, দেখে নাও। 1959 সালের 2 অক্টোবর রাজস্থানের যে নাগর জেলা, সেখানে কিন্তু প্রথম চালু হয়েছিল। বলবৎ রায় মেহতা কমিটির সুপারিশে ব্যবস্থা গ্রহণ করা হয়। 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এটি মর্যাদা পায় এবং 40 নম্বর ধারায় কিন্তু পঞ্চায়েত রয়েছে। এবং ভারতের যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা, সেটা কিন্তু 3 টায়ার, অর্থাৎ 3খানা স্তর। ঠিক আছে, সর্বনিম্ন স্তর যে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপরে হচ্ছে এই পঞ্চায়েত সমিতি, তারপরে কিন্তু জেলা পরিষদ, এগুলো কিন্তু মাথায় রাখবে। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, সবুজ দ্বীপ কলকাতার কোন অংশকে বলা হয়? ভিক্টোরিয়া মেমোরিয়াল, ময়দান, সল্টলেক, আলিপুর। বলো উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, ময়দান। ঠিক আছে, তারপরে দেখি আমরা দেখে নিই। দেখো ময়দানকে কলকাতার ফুসফুস বলা হয়। এটি ফোর্ট উইলিয়াম দুর্গের সংলগ্ন একটি বিশাল মাঠ। ব্রিটিশ আমলে এটি রেস কোর্স বা ঘোড়দৌড়ের মাঠ হিসাবে কিন্তু বিখ্যাত ছিল, মানে এখানে ঘোড়দৌড় হইতো আর কি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছিল কত সালে? 1987, 1989, 2001, 2007। বলে উত্তর কি হবে? এটা যদি উত্তরের কথা বলি, তাহলে কিন্তু উত্তর হবে অপশন নাম্বার এ, 1987, 1987। ঠিক আছে, দেখে নাও। সুন্দরবন হচ্ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, এটা মনে রাখবে। এটি রয়্যাল বেঙ্গল টাইগারের প্রধান প্রাকৃতিক আবাসস্থল এবং 1989 সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে কিন্তু ঘোষণা করা হয়, এটা কিন্তু মনে রাখবে। তো এইগুলো কিন্তু সবকটাই পয়েন্ট গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন বলছে কি, দেখো অরণ্যের অধিকার গ্রন্থটি কার লেখা? অপশন দেখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, বুদ্ধদেব গুহ। বলো উত্তর কি হবে? এটা যদি উত্তর বলি, আমাদের কিন্তু উত্তর হবে অপশন নাম্বার বি, মহাশ্বেতা দেবী। ঠিক আছে, দেখে নিই আমরা এক্সট্রা তথ্যগুলো কি বলছে। দেখো, বিরসা মুন্ডার জীবন এবং মুন্ডা বিদ্রোহ এই উপন্যাসের মূল উপজীব্য, এটা মনে রাখবে। এই বইটির জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছিলেন এবং তিনি তার জীবনের সাঁওতাল আদিবাসীদের অধিকারের লড়াইয়ে উৎসর্গ করেছিলেন। এগুলো জাস্ট একটু জানার জন্য তোমাদের কিন্তু একটু অবগত থাকা অবশ্যই জরুরি। নেক্সট কোশ্চেন কি বলছে, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? রেটিনল, থিয়ামিন, অ্যাসকর্বিক অ্যাসিড, ক্যালসিফেরল। বলো ভিটামিন সি এর রাসায়নিক নাম বলো। এটার উত্তর কিন্তু অপশন নাম্বার সি, অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, দেখে নাও। উত্তর তোমাদের বলে দিলাম, ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কার্বি রোগ হয়। আমলকি, লেবু জাতীয় টক ফলে কিন্তু সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায় এবং তাপে এটি নষ্ট হয়ে যায়, তাই কিন্তু রান্না করলে ভিটামিন সি পাওয়া যায় না। কাঁচা লঙ্কাতে ভিটামিন সি পাওয়া যায়, তাই কিন্তু রান্না করলে কিন্তু সেই ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়, ফলে ভিটামিন সিটা কিন্তু সেই পরিমাণে পাওয়া যায় না। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। তারপর দেখি পরবর্তী প্রশ্ন, লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস, বার্লিন। উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি, প্যারিস। ঠিক আছে, দেখো এটি কি, এটি হচ্ছে এক সেকেন্ড, এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম শিল্পকলা জাদুঘর। লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত যে ছবিটা আছে মোনালিসা, তোমরা অনেকেই দেখেছো, সেটা কিন্তু এখানে সংরক্ষিত এবং এটা কিন্তু সিন নদীর তীরে ফ্রান্সের প্যারিস শহর অবস্থিত, এটা মনে রাখবে। এটা কিন্তু স্ট্র্যাটেজিকেতে প্রশ্ন দেয়। সেকেন্ড লাস্ট কোশ্চেন আজকে আমাদের, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? অপশন দেখো, 1756, 1757, 1761, 1764। বলো উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার সি, বি, 1757। 1764 সালে কোন যুদ্ধ হয়েছিল? এটা কিন্তু বক্সারের যুদ্ধ, এটা মনে রাখবে। দেখো, 1757 সালের 23শে জুন মুর্শিদাবাদের পলাশীর প্রান্তরে কিন্তু যুদ্ধ হয়েছিল। নবাব সিরাজউদ্দৌলা, রবার্ট ক্লাইভের ব্রিটিশ বাহিনীর মধ্যে কিন্তু যুদ্ধ হয়েছিল। তোমরা সকলেই জানো, মীর জাফরের বিশ্বাসঘাতকতার ফলে সিরাজউদ্দৌলা পরাজিত হয়, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, তারপরে মীর জাফরে যখন থ্রোনে বসানো হয়, তারপরে মীর জাফর মীর কাসিমকে বসানো হয়। মীর কাসিম, সুজাউদ্দৌলা, বাহাদুর শাহ বলছি, শাহ আলম টু, এরা এই 3 দল আর হচ্ছে ব্রিটিশ, এদের মধ্যে বক্সার যুদ্ধ হয় 1764 সালে। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে। আলাহাবাদের সন্ধি হয় তোমাদের 1765 সালে। ঠিক আছে, এগুলো কিন্তু সব তোমাদের কিন্তু রিভিশন করতে হবে, এগুলো কিন্তু পরবর্তী ক্লাসে যখন প্রশ্ন আসবে এগুলো কিন্তু আলোচনা করবো।
আজকের লাস্ট কোশ্চেন, নিচের কোনটি ভাইরাস গঠিত রোগ নয়? এই যে নয়টা কিন্তু ভালো করে দেখতে হবে, নয় বলেছে। চিকেন পক্স, ইনফ্লুয়েঞ্জা, কলেরা, হাম। এখানে কোনটি নয়? উত্তর হবে কি? উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ক, কলেরা। এই সি কলেরা, বাকিগুলো কিন্তু সব তোমাদের ভাইরাস গঠিত রোগ। ঠিক আছে, দেখো কলেরা কি? কলেরাটা একটু ভিব্রিও কলেরি নামক একটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয়। চিকেন পক্স, হাম সব ভাইরাস গঠিত ছোঁয়াচে রোগ, এবং দূষিত জল ও খাবারের মাধ্যমে কলেরা রোগ ছড়িয়ে পড়ে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তো ছিল আজকে তোমাদের সম্পূর্ণ ক্লাস। তো আরেকবার তোমাদের মনে করিয়ে দিই, যারা তোমরা আমাদের পলিটি নোটস নিতে চাও, এটা তোমরা নিলে কিন্তু অবশ্যই তোমাদের প্রস্তুতি কিন্তু আরও অনেকটা এনহ্যান্স হবে। ঠিক আছে, এখানে কিন্তু 400+ প্রশ্ন উত্তর, 2000+ তথ্য রয়েছে, দাম মাত্র এত টাকা, 69 টাকা। তোমরা কিন্তু এই যে নাম্বার আছে 9748070028, এখানে কিন্তু মেসেজ করে নিতে পারো। ঠিক আছে, আবার তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখো এভাবে কিন্তু তোমাদের আলোচনা করা হচ্ছে। প্রশ্ন, 4টে অপশন, উত্তর, তথ্য। প্রশ্ন, 4টে অপশন, উত্তর, তথ্য, এভাবে কিন্তু রয়েছে। তো জানিয়ে দিতে চাই অবশ্যই উপরে দেওয়ার নাম্বারে, এই যে নাম্বারটা একবার দেখিয়ে দিই, এই নাম্বারে কিন্তু মেসেজ করো, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর অন্যান্য সাবজেক্টেরও কিন্তু তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু আমি জানিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন সেট নিয়ে।